সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ইসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে আজকের অর্থ পাচার রোধে রাজনৈতিক জবাবদিহিতা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। এই বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রথমেই পরিচয় করে দিতে চাই আমাদের আজকের এই ছায়া সংসদের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল নর্দার্ন ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা আব্দুর রহমান, মাননীয় মন্ত্রী রাফিজুল ইসলাম এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য নাসিম আহমেদ। অন্যদিকে বিরোধী দল প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা প্রিয়া দেব, মাননীয় বিরোধী দলীয় উপনেতা মোহাম্মদ ওমর ফারুক এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ রিদওয়ান ইবনে মাহবুব। আমাদের আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন, এবার আমরা তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন 71 টিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক কাবেরী মৈত্রীয়, রয়েছেন লেখক ও নাট্যকার অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি সাংবাদিক দৌলত আক্তার মালা। বিচারক হিসেবে রয়েছেন প্রাক্তন বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এস এম মোর্শেদ এবং সর্বশেষ বিচারক বাংলাদেশ সেন্টার ফর রিসার্চ অ্যান্ড প্ল্যানিং এর ফাউন্ডার সিইও ডক্টর শাহ আলম চৌধুরী। আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় এই মক পার্লামেন্টে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য সম্মানিত প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান। আমরা আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমানকে সবাই তালি দিয়ে অভিনন্দন জানাই। শুরু করছে আমাদের আজকের এই ছায়া সংসদ এবং শুরুতেই আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী, যিনি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের বিতার্কিক জনাব আব্দুর রহমানকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা জিআইপির তথ্য মতে 2004 থেকে 2020 পর্যন্ত বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 7,04,868 কোটি টাকা প্রতি বছর, যার পরিমাণ দাঁড়ায় প্রায় 64,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, আমার সরকারের রাজনৈতিক সদিচ্ছায় আরাফাত রহমান কোকর নামে 3 দফায় পাচার হওয়া 21 কোটি টাকা দেশে ফেরত আনা হয়েছে। মাননীয় স্পিকার, সরকারের ঐকান্তিক সদিচ্ছায় এমপি পাপুল সহ তার পরিবারকে অর্থ পাচারের দায় আইনের আওতায় নিয়ে আনা হয়েছে। মাননীয় স্পিকার, যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাট সহ তার বিরুদ্ধে 19 কোটি টাকা পাচারের দায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাননীয় স্পিকার, সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও জবাবদিহিতা থাকার পরও প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পাচার হচ্ছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের এই ছায়া সংসদে আমি যে প্রস্তাবটি উত্থাপন করছি শুধু রাজনৈতিক জবাবদিহিতা অর্থ পাচার রোধ করতে সক্ষম নয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রত্যেকটি বক্তব্য প্রস্তাব সংসদ উত্থাপনের প্রায় তা সংজ্ঞায়নের দাবি, তাই আমি সরাসরি চলে যাচ্ছি সংজ্ঞায়নে। রাজনৈতিক জবাবদিহিতা বলতে আমরা বোঝাচ্ছি রাজনীতিবিদদের দায়বদ্ধতার প্রতিশ্রুতি ও দায়ী দায়িত্বের স্বীকারোক্তি। অর্থ পাচার বলতে আমরা বোঝাচ্ছি অবৈধ সম্পদের উৎস গোপন করতে এমন কোনো বৈধ জায়গায় বিনিয়োগ করা হয় যাতে সে বিনিয়োগকৃত অর্থ বৈধ বলে মনে হয়। রোধ করা বলতে আমরা শূন্যের কোঠায় নামিয়ে আনাকে বোঝাচ্ছি এবং শুধু বলতে বোঝাচ্ছি একমাত্র রাজনৈতিক জবাবদিহিতা দিয়ে অর্থ পাচার রোধ করা সম্ভব নয়। মাননীয় স্পিকার, শুধু রাজনৈতিক জবাবদিহিতা দিয়ে অর্থ পাচার রোধ করা সম্ভব নয়, রাজনৈতিক জবাবদিহিতার সাথে থাকা চাই অর্থ পাচার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়তা। প্রতিষ্ঠানগুলোতে দক্ষ জনবল নিয়োগ করে তাদের শক্তি বৃদ্ধি করা এবং যেই সকল দেশে অর্থ পাচার হয়ে থাকে সেই সকল দেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটগুলোর সাথে আমাদের দেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটগুলোর কূটনৈতিক সম্পর্ক জোরদার করা এবং অভ্যন্তরীণ উৎপাদনশীলতা বৃদ্ধি করার পাশাপাশি বিনিয়োগের সুপরিবেশ নিশ্চিত করা। এই পদক্ষেপগুলো একসাথে অর্থ পাচার রোধ করতে সম্ভব হবে। মাননীয় স্পিকার, রাজনৈতিক জবাবদিহিতা একটি বায়বীয় অবস্থা যা ধরাছোঁয়ার বাইরে। আপনি কোন রাজনৈতিক জবাবদিহিতার কথা বলছেন? আরাফাত হোসেন কোকো সহ তারেক রহমানের বন্ধু আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যখন অর্থ পাচারের অভিযোগ হয়েছিল তখন আপনারা রাজনৈতিক জবাবদিহিতা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। মাননীয় স্পিকার, পাচার করা বেশিরভাগই অর্থাৎ 80%-এরও বেশি পাচার হয় বৈদেশিক বাণিজ্যের আড়ালে। আমদানির নামে এলসি খুলে বিল পরিশোধ করছেন অথচ কোনো পণ্যই দেশে আসছে না। মাননীয় স্পিকার, ট্রেড মিসপ্রাইসিং এর মাধ্যমে বিভিন্ন দেশে অর্থ পাচার হচ্ছে, বাংলাদেশ থেকেও অর্থ পাচার হচ্ছে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে, যেটা আমরা এই কনসেপ্ট থেকে বোঝা যাচ্ছে শস্যের মধ্যেই ভূত লুকায়িত। আমদানির মূল্য কম দেখানো, রপ্তানিতে মূল্য বেশি দেখানো। মাননীয় স্পিকার, অর্থ পাচার রোধকল্পে যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে সেগুলো হলো বাংলাদেশ ব্যাংক, দুদক, এনবিআর, সিআইডি এবং তদারকির দায়িত্ব পালন করছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। মাননীয় স্পিকার, দেশ বিদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধ ও মানি লন্ডারিং প্রতিরোধে সহায়তা তথ্যের আদান প্রদান করতে 2013 সালের জুলাই বাংলাদেশ একবন গ্রুপের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ বর্তমানে বিশ্বের 164টি দেশ থেকে অর্থ পাচারের তথ্য সরবরাহ করার জন্য ইতিমধ্যে তারা কাজে নেমেছে।
মাননীয় স্পিকার, জাতিসংঘের দুর্নীতি বিরোধী যে সনদ আছে, বাংলাদেশ ওই সনদের সদস্য এবং ইতিমধ্যে বাংলাদেশ অর্থ সরবরাহের তথ্য জানার জন্য 51টি দেশের সাথে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সই করেছে। মাননীয় স্পিকার, তাই আমার বক্তব্যের মধ্যে দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের মাধ্যমে অর্থ পাচার রোধ করা সম্ভব বলে মনে করছি। মাননীয় স্পিকার, তাই আমরা জোর গলায় বলতে পারি, শুধু রাজনৈতিক জবাবদিহিতা অর্থ পাচার রোধ করতে সক্ষম নয়, বরং প্রয়োজন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়তা। এবারে আমরা আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা প্রিয়া দেবকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটির তীব্র বিরোধিতা করে আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রী এসে রাজনৈতিক সদিচ্ছা তথা রাজনৈতিক জবাবদিহিতার 3টি সফল উদাহরণ দিয়ে দাবি করলেন যে রাজনৈতিক জবাবদিহিতা দিয়ে নাকি ওনারা অর্থ পাচার রোধ করতে পারবেন না। তাহলে সেই সফল উদাহরণগুলো দেওয়ার দরকার কি ছিল মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আজকে ওনারা আমদানি খাত, রপ্তানি খাত, বিনিয়োগ নিয়ে 1 মিনিট সময় নষ্ট করেছেন। হাস্যকর কথা মাননীয় স্পিকার, আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহ, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সবকিছু মূলত কি দ্বারা নিয়ন্ত্রিত মাননীয় স্পিকার? ওনারা ভুলে গেছেন আমাদের এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত মাননীয় স্পিকার। তারা কার সাথে জবাবদিহিতা করে মাননীয় স্পিকার? তারা জবাবদিহিতা করে সরকার তথা সংসদ তথা রাজনীতিবিদদের কাছে মাননীয় স্পিকার। আজকে আপনি সেই জায়গাতে জবাবদিহিতা নিশ্চিত করেন, এই খাতগুলোর সমস্যা এমনিতেই মিটে যাবে। মাননীয় স্পিকার, আজকে ওনারা সমন্বয় নিয়ে কথা বললেন। মাননীয় স্পিকার, আমরা দেখি দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ নিজে বলেছেন মানি লন্ডারিং আইন 2015 সালে সংশোধনের মাধ্যমে তাদের ক্ষমতা সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এখন যদি সমন্বয়ের দুদক এবং কেন্দ্রীয় ব্যাংকের বিষয়টাই আমরা দেখি, এখানে সমন্বয়ের অভাব কোথায়? অভাব তো হচ্ছে আইনে। মাননীয় স্পিকার, আমাদের বক্তব্য দেখুন। আজকে আমরা কেন বলছি শুধুমাত্র রাজনৈতিক জবাবদিহিতা দিয়েই আমরা অর্থ পাচার রোধ করে ফেলবো? 3টি কারণ দেখুন মাননীয় স্পিকার। প্রথমত, আইন প্রণয়ন সহ প্রতিটি প্রতিষ্ঠান কোনো না কোনোভাবে রাজনীতি দ্বারা পরিচালিত এবং প্রভাবিত। দ্বিতীয়ত, অর্থ পাচারের ক্ষেত্রসমূহ বন্ধে রাজনৈতিক জবাবদিহিতা মুখ্য ভূমিকা পালন করে। এবং তৃতীয়ত, আমাদের দেশের বাস্তবতায় রাজনৈতিক জবাবদিহিতা ছাড়া এখন পর্যন্ত কোনো রকম সমস্যা সমাধানের নজির নেই। এখন লক্ষ্য করুন, সাম্প্রতিক সময়ে অন্যতম আলোচ্য বিষয় হলো গত 18ই ডিসেম্বর আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন টরন্টোয় বেগমপাড়ায় 28টি বাড়ি মালিকের তথ্য দেন, যেখানে 24 জন সরকারি কর্মচারী, 4 জন রাজনীতিবিদ এবং কয়েকজন গার্মেন্টস মালিক এবং ব্যবসায়ী আছেন। এবং শুধু তাই নয় মাননীয় স্পিকার, মালয়েশিয়ার সেকেন্ড হোম প্রকল্পে 3746 জনের বিনিয়োগ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আমাদের বাংলাদেশ। মাননীয় স্পিকার, এই জায়গাতে প্রশ্ন হচ্ছে অর্থ পাচারগুলো কিভাবে হচ্ছে এবং এগুলো বন্ধে কেন রাজনৈতিক জবাবদিহিতাকে দরকার? দেখাচ্ছি মাননীয় স্পিকার। ইউএসএ ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআই বলছে বাংলাদেশ থেকে মূলত 3টি উপায়ে অর্থ পাচার হয়। 1, আমদানি রপ্তানি বাণিজ্যে ওভার এন্ড আন্ডার ইনভয়েসিং দেখানো। 2, হুন্ডির মাধ্যমে ব্যাংক থেকে অর্থ পাচার। 3, রপ্তানি আয় ফেরত না আনা সহ চিকিৎসা, স্বাস্থ্য ও শিক্ষার নামে লক্ষ লক্ষ টাকা পাচার। মাননীয় স্পিকার, এখন আমরা বলছি যে কেন এখানে, আমরা আগেই বলে গেছি মাননীয় স্পিকার, ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহ আমাদের আমদানি বিনিয়োগ খাতগুলো কিভাবে আমাদের রাজনীতিবিদদের কাছে দায়বদ্ধ বা আমাদের রাজনীতিবিদদের দ্বারা কি করে তাদের সীমা নির্দিষ্ট করে দেওয়া, আমাদের সংসদের কাছে এই দায়িত্বটা কিভাবে দেওয়া। সেই জায়গাতে মাননীয় স্পিকার, আমদানি রপ্তানি খাতের জায়গাটাতে আপনি আমাদের সংসদের জবাবদিহিতা নিশ্চিত করেন। সংসদে আমাদের 80% হচ্ছে রাজনীতিবিদ, তাদের জবাবদিহিতা নিশ্চিত করেন। আমরা আমদানি বিনিয়োগ খাতের এই অর্থ পাচার রোধ করে ফেলবো মাননীয় স্পিকার, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। মাননীয় স্পিকার, অর্থ পাচার প্রসঙ্গে সিপিডির মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, কোট করছি, অর্থ পাচার রোধে যে আইন বা প্রতিষ্ঠান দরকার তা বাংলাদেশে ঘাটতি আছে বলে মনে করি না। যা আছে তা হচ্ছে রাজনৈতিক উৎসাহের অভাব। আমরাও কিন্তু ঠিক সেই কথাই বলছি মাননীয় স্পিকার, যে এই উৎসাহের একমাত্র পদক্ষেপ রাজনৈতিক জবাবদিহিতাই পারে অর্থ পাচারকে রোধ করতে। মাননীয় স্পিকার, ব্যাংক খাতের উদাহরণ দেখুন। আজকে রাজনৈতিক দৃঢ়তায় পিকে হালদারের বিরুদ্ধে দুদকের মামলা, তার ফ্ল্যাট সহ স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করার ঘটনা, সাবেক ফার্মার্স ব্যাংকের বাবুল চিশতি সহ তার ছেলেকে গ্রেফতারের ঘটনা, এমপি পাপলু দম্পতি সহ 4 জনের বিরুদ্ধে দুদকের মামলা সহ 617টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে মাননীয় স্পিকার। হলমার্কের জেসমিন তানভীরের ঘটনা দেখেন মাননীয় স্পিকার, যার মাধ্যমে এটাই প্রতিফলিত হয় আপনি আজকে রাজনৈতিক জবাবদিহিতাকে অর্থ পাচারের ক্ষেত্রে নিশ্চিত করেন, আমরা গ্যারান্টি দিচ্ছি মাননীয় স্পিকার, অর্থ পাচার রোধ হবে। আজকে আমরা শুধুমাত্র রাজনৈতিক জবাবদিহিতার কারণে আমাদের দুর্নীতিতে বড় বড় রুই কাতলাকে ধরতে পেরেছি মাননীয় স্পিকার। যদি এই জবাবদিহিতার দৃঢ়তা বজায় থাকে, আমরা নিশ্চিত দিচ্ছি ভবিষ্যতে তিমি হাঙরও আমরা ধরবো। মাননীয় স্পিকার,
আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেখুন, তিনি বলেছেন যে এই অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে জড়িত থাকুক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসুন। আজকে দুর্নীতির বিরুদ্ধে তার এই অবস্থানে মাননীয় স্পিকার আমরা ভরসা পাই, আমরা তরুণ প্রজন্ম আজকে তার দৃঢ়তায় মুগ্ধ হই। এই দৃঢ়তা যদি মাননীয় স্পিকার আমরা অর্থ পাচারের ক্ষেত্রে রাখতে পারি মাননীয় স্পিকার, এবং শুধুমাত্র তার এই অর্থ পাচারের রোধে আমরা যদি শুধুমাত্র তার রাজনৈতিক দৃঢ়তা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিতে পারি, আজকে গ্যারান্টি দিচ্ছি মাননীয় স্পিকার অর্থ পাচার রোধ হবে। মাননীয় স্পিকার, আজকে আমাদের প্রতিটি প্রতিষ্ঠান, দুদক বলুন, কেন্দ্রীয় ব্যাংক বলুন, প্রতিটি প্রতিষ্ঠান মাননীয় স্পিকার আমাদের রাজনীতিবিদদের কাছে সীমাবদ্ধতার জালে জড়িয়ে আছে মাননীয় স্পিকার। আজকে তারা কোথায় জবাবদিহি করে মাননীয় স্পিকার? আজকে তাদের ক্ষমতা কোথায় নিয়ন্ত্রিত হয়? সংসদে। আজকে তারা যদি কোনো আইনের কথা বলে সেই আইন কোথায় প্রণয়ন হয়? আমাদের সংসদে মাননীয় স্পিকার। আমাদের সংসদে কারা থাকেন মাননীয় স্পিকার? আমাদের সংসদে থাকেন রাজনীতিবিদরা। আপনারা সেই রাজনীতিবিদদের জবাবদিহিতা নিশ্চিত করুন, আমরা নিশ্চয়তা দিচ্ছি আমাদের অর্থ পাচার রোধ এমনিতেই হয়ে যাবে মাননীয় স্পিকার। আজকে ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহ, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ব্যাংক সহ সবকিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত। এই সত্য দিয়ে বলছি মাননীয় স্পিকার, রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করুন, শুধু রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করুন, অর্থ পাচার আমরা রোধ করবই। ধন্যবাদ মানুষ। আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদে মাননীয় ছায়ামন্ত্রী রাফিজুল ইসলামের কাছ থেকে তার বক্তব্য। মানে স্পিকার, আমাদের বিরোধী দলের নেতা আজকে আমাদের যে সংসদে শুধু আমাদের দেশকে না পুরো জাতিকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা চালাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করুন, বাংলাদেশের সাথে মালয়েশিয়ার দুর্নীতি বিরোধী দ্বিপাক্ষিক যে চুক্তি থাকার ফলে ওই দেশে যে সেকেন্ড হোম নির্মাণকারী বাংলাদেশিদের তথ্য আমরা আনতে পেরেছি মাননীয় স্পিকার, এবং তাদের জবাবদিহিতার আওতায় আনতে পেরেছি মাননীয় স্পিকার, এবং তাদের সম্পদগুলো আইনের আওতায় আটক করা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করুন, যারা সুইস ব্যাংকে টাকা রাখে তাদের টাকা আমরা আনতে পারি না মাননীয় স্পিকার। কি কারণে আনতে পারি না? আমাদের ওই ধরনের দেশের সাথে কোনো দ্বিপাক্ষিক চুক্তি নেই মাননীয় স্পিকার। তারা সুনির্দিষ্ট তথ্য না থাকার কারণে আমাদের কাছে কোনো তথ্য তারা দিতে চান না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি কোন রাজনৈতিক জবাবদিহিতা দিয়ে এই ধরনের তথ্য পাচার সংগ্রহ রোধ করবেন মাননীয় স্পিকার? এই ক্ষেত্রে চাই সরকারের কূটনৈতিক দক্ষতা বৃদ্ধি এবং সমন্বয় মাননীয় স্পিকার। আমরা সেদিকে নজর দিয়েছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পার্শ্ববর্তী দেশ সহ অন্যান্য অনেক দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার দক্ষ কর্মকর্তা এবং চৌকস বাহিনীদের নিয়ে প্রতিষ্ঠান গঠন করা হয়, যা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নামে পরিচিত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বাহিনীটি এককভাবে অর্থ পাচার রোধ করে যাচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার আমাদের দেশে অর্থ পাচার সংক্রান্ত বিষয়গুলো অনেক প্রতিষ্ঠানের উপর ন্যস্ত থাকে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের দেশে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট শুধুমাত্র অর্থ পাচারের তদারকি করে, দুদক এবং আমরা এনবিআরকে সেই তথ্য প্রকাশ করে থাকি মাননীয় স্পিকার। সিআইডি সেই তথ্য দ্বারা তদন্ত ভার গ্রহণ করে থাকে মাননীয় স্পিকার। পুরো বিষয়টা অনেক জটিল এবং জটিলতা মাননীয় স্পিকার। কাজেই এই দীর্ঘসূত্রিতার বিষয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের দায় মুক্তির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সময় এসেছে মাননীয় স্পিকার। আমরা সেদিকে নজর দিয়েছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রশ্ন নেই। জি মাননীয় স্পিকার, ওনারা বলছেন দুদক কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ের অভাব আছে। প্রশ্নটি হচ্ছে, এই এত বড় উদাহরণ থাকার পরও উনি কি করে বলতে পারছেন মাননীয় সমন্বয়ের স্পিকার, অভাব? আমি বলছি দীর্ঘসূত্রিতা কেন মাননীয় স্পিকার? আজকে তাদেরকে বুঝতে হবে মাননীয় স্পিকার, আমাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে মাননীয় স্পিকার। তাদের এই জিনিসগুলো বোঝা উচিত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করুন, মাননীয় স্পিকার 2008 সালে নির্বাচনে জয়লাভ করার পরে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করি মাননীয় স্পিকার। এর পরবর্তীতে আমরা চিন্তা করি যে বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়ে গেছে সেই অর্থগুলো দেশে ফিরিয়ে আনা প্রয়োজন মাননীয় স্পিকার। এই লক্ষ্যে আমরা মানি লন্ডারিং অ্যাক্ট 2012 মাননীয় স্পিকার আমরা প্রকাশ করি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই আইনের আওতায় বর্তমানে 28টি অপরাধকে আমরা এই আইনের আওতায় অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে দাঁড়িয়ে সম্মানিত বিরোধী দলের নেতারা যে জবাবদিহিতার আওতায় কথা বলছেন মাননীয় স্পিকার, তারা ক্ষমতায় থাকালীন কোন জবাবদিহিতার নীতি মাননীয় স্পিকার প্রকাশ করেছে মাননীয় স্পিকার? আপনি লক্ষ্য করুন, তারা কোনো নজির দেখিয়ে যেতে পারেনি মাননীয় স্পিকার। নজির দেখাবেন কি করে মাননীয় স্পিকার? তাদের দলের মধ্যেই তো মাননীয় স্পিকার শস্যের ভিতরে ভূত লোকায়িত মাননীয় স্পিকার। কেসো খুঁড়তে না সাপ বেরিয়ে আসে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 2012 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সুপুত্র কোকর নামে এবং তার বন্ধু পাচার হয়ে যাওয়া মোট 42 কোটি টাকা আমরা দেশে আনতে সক্ষম হয়েছি মাননীয় স্পিকার। এটা সম্ভব হয়েছে আমাদের সরকারের আমলে মাননীয় স্পিকার। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমরা বাংলাদেশের জনগণের টাকা দেশে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলের সংসদ সদস্যরা শুধু রাজনৈতিক জবাবদিহিতার দোহাই দিয়ে মাননীয় স্পিকার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে মাননীয় স্পিকার। এটা আমাদের জনগণের সামনে পরিষ্কার মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, রাজনৈতিক জবাবদিহিতা বলতে চাচ্ছেন, দয়া করে সেই জিনিসগুলো আপনারা বোঝাতে চান যে কি দ্বারা আপনার রাজনৈতিক জবাবদিহিতা বোঝান মাননীয় স্পিকার। আজকে বিরোধী দলের সদস্যগণ রাজনৈতিক জবাবদিহিতার নামে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে মাননীয় স্পিকার। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধিশীল এবং তথ্য পাচার মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এরই লক্ষ্যে আমাদের সরকারের নেওয়া জিরো টলারেন্স নীতি আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় স্পিকার। এর নিদর্শন হিসেবে ফরিদপুরের বুকে দাবিয়ে বেড়ানো সেই বরকত রুবেলের টাকা আমরা আটক করেছি মাননীয় স্পিকার। এরই সাথে আমরা দেখতে পাচ্ছি পিকে হালদার, জিকে শামীম সহ যারা এর সাথে জড়িত আছে সবাইকে আমরা আইনের আওতায় এনেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এরপরেও তারা বলবেন কি করে, আমি আমার বিশ্বাস হয় না মাননীয় স্পিকার।
আমরা আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার মাধ্যমে বিদেশে পাচার হওয়া সমস্ত অর্থ আমরা দেশে ফিরিয়ে আনতে সক্ষম। মাননীয় স্পিকার আজকে সরকারের প্রতি এবং সংসদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই। আমাদের প্রধানমন্ত্রী কর্তৃক আজকে যে আনিত বিলটি আছে যে শুধু রাজনৈতিক জালিয়াতিতে অর্থ পাচার করতে সক্ষম নয়, এই বিলটি আজকে সর্বসম্মতি করবে আজকে সংসদে মাননীয় স্পিকার পাস করা হোক। মাননীয় স্পিকার, এবার আমরা বক্তব্য শুনবো মাননীয় বিরোধী দলনেতা মোহাম্মদ ওমর ফারুকের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, শুরু করছি মহামান্য হাইকোর্টের দেওয়া একটি উক্তি দিয়ে। অর্থ পাচারকারীরা দেশ ও জাতির শত্রু। তাদের নাম প্রকাশ করা না হলে অপরাধ কমবে না, বরং বাড়বে। ধন্যবাদ মাননীয় স্পিকার এই ছায়া সংসদে আমাকে বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, প্রতিপক্ষের কথা শুনে মনে হচ্ছে দেশদ্রোহী মানুষরূপী এইসব হায়নাদেরকে জনসম্মুখে বা প্রকাশ্যে জবাবদিহিতার আওতায় আনতে তাদের খুব কষ্ট হচ্ছে মাননীয় স্পিকার। তাই তারা তাদের দায় মুক্তির কথা বলছেন আর তারা তাদের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কেন আমরা বারবার বলছি রাজনৈতিক জবাবদিহিতা অর্থ পাচার রোধ করতে সক্ষম? লক্ষ্য করুন, ইউএসএ ভিত্তিক গবেষণা সংস্থা জিএফআই এর পরিসংখ্যান বলছে 2014 সালে বাংলাদেশ থেকে মোট বাণিজ্যের 13 থেকে 14% অর্থ পাচার হয়েছে, যেখানে ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এর হার 3 থেকে 4%। অন্যদিকে আফগানিস্তানে 24%, মিয়ানমারে 39%। প্রতিপক্ষ এই পরিসংখ্যান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যেসব দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও জবাবদিহিতার চর্চা হয় সেখানে অর্থ পাচারের হার কম, এবং যেখানে তা হয় না সেখানে অর্থ পাচারের হার বেশি মাননীয় স্পিকার। যার ফলশ্রুতিতেই আমরা বলছি রাজনৈতিক জবাবদিহিতাই অর্থ পাচার রোধ করতে সক্ষম। মাননীয় স্পিকার, আলোচিত শিকদার গ্রুপের কথা আমরা সবাই জানি। ইউরোপ, আমেরিকায় হোটেল, ক্লাব, টিভি চ্যানেল সহ বিপুল অর্থ পাচার করে বিনিয়োগ করেছে। ক্রিসেন্ট গ্রুপ 1700 কোটি টাকা, প্যাসিফিক গ্রুপ 700 কোটি টাকা, বাংলাটেক 270 কোটি টাকা পাচার করে। মাননীয় স্পিকার, সাম্প্রতিক সময় আমরা দেখেছি রাজনৈতিক দৃঢ়তা এবং জবাবদিহিতার মাধ্যমে সাংসদ হাজী সেলিমের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে। তার ওয়ার্ড কমিশনার ছেলেকে গ্রেফতার এবং আইনের আওতায় আনা হয়েছে। মাননীয় স্পিকার, সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে মামলা করেছে যুবলীগের ওমর ফারুক, সম্রাট, খালেক, পাপিয়া, জিকে শামীম, গোল্ডেন মনিরকে গ্রেফতার সহ বিচারের আওতায় আনা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা এই রাজনৈতিক দৃঢ়তার কথা বলছি, এমনই রাজনৈতিক জবাবদিহিতার কথা বলছি যার মাধ্যমে আমরা অর্থ পাচার রোধ করতে সক্ষম হব। মাননীয় স্পিকার, এবার আসছি মানি লন্ডারিং আইনের দিকে। 2002 সালে কেন্দ্রীয় ব্যাংক মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগ চালু করে। তার ধারাবাহিকতায় 2012 সালে প্রণীত আইন, 2015-তে সংশোধিত আইন এবং এছাড়া বিশ্বের মানি লন্ডারিং প্রতিরোধ সংস্থাগুলোর সংগঠন এডমন্ড গ্রুপের সাথে যুক্ত হয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট 2013 সাল থেকে কাজ করে। ভালো কথা। এখন কথা হচ্ছে মাননীয় স্পিকার, অর্থ পাচার বন্ধে মানি লন্ডারিং আইন করলাম, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট করলাম, শুল্ক গোয়েন্দা করলাম, দুদক থাকার পরে অর্থ পাচার কেন কমছে না? এমন প্রশ্নে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোর্শেদকে যুগান্তর যখন প্রশ্ন করা হয় তিনি বলেছিলেন, কোট করছি, আসল কথা হচ্ছে সদিচ্ছা। ক্ষমতাধর না হলে অর্থ পাচার করা যায় না। ক্ষমতাসীনরাই মূলত ক্ষমতাধর, আর রাজনৈতিক সদিচ্ছা ও জবাবদিহিতার অভাবে আইন থাকলেও অর্থ পাচার রোধ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আমরাও বলছি রাজনৈতিক জবাবদিহিতার কথা, স্বচ্ছতার কথা, কিন্তু প্রতিপক্ষ আপনাদের দেখানো আইন, সুশাসন, দুদক, বিচার বিভাগ কাজ করলেও এখনো অর্থ পাচার বন্ধ হচ্ছে না কেন? মাননীয় স্পিকার, এর প্রধান কারণ হচ্ছে একজন মুরব্বীর অভাব, একজন অভিভাবকের অভাব তথা একজন রাজনৈতিক জবাবদিহিতার অভাব। তাই এই সংসদে আমরা বারবার বলছি রাজনৈতিক জবাবদিহিতা ছাড়া অর্থ পাচার রোধ করা সম্ভব নয়। মাননীয় স্পিকার, জিএফআই বলছে বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর 64,000 কোটি টাকা পাচার হয়। অন্যদিকে সিপিডি বলছে গত 10 বছরে পাচারকৃত অর্থের 80% হয়েছে আমদানি রপ্তানিতে মিথ্যা মূল্য ঘোষণা দিয়ে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি চট্টগ্রাম কাস্টমসে ভারী শিল্প পণ্য আমদানির ক্ষেত্রে জাহাজে পাওয়া যায় ছাই, বালু, সিমেন্টের ব্লক, এমনকি খালি জাহাজও। মাননীয় স্পিকার, অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে বন্দরের ব্যাংকগুলো $15 লাখ মূল্যের আমদানি এলসি খোলা হলেও আমদানি হয়েছে মাত্র $1.5 লাখ মূল্যের। মাননীয় স্পিকার, এবার আসি বিদেশি নাগরিকরা কিভাবে আমাদের দেশ থেকে অর্থ পাচার করছে। টিআইবির গবেষণা বলছে 2.5 লাখ বিদেশি নাগরিক বাংলাদেশে কাজ করলেও কর দেয় মাত্র 9,400 জন, যার ফলে সরকার প্রতি বছর রাজস্ব হারাচ্ছে 12,000 কোটি টাকা আর পাচার হয়ে যাচ্ছে 26,400 কোটি টাকা। শুধু তাই নয় মাননীয় স্পিকার, চিকিৎসা ব্যয়ের নামে প্রতি বছর 35,000 কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, এই যে সূক্ষ্ম দুর্নীতি, কৌশলী দুর্নীতি সরকারের সদিচ্ছা এবং জবাবদিহিতা ছাড়া কিভাবে রোধ করবেন? আশা করি সরকারি দল উত্তর দিয়ে যাবে। মাননীয় স্পিকার, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার দলের কে
বাকি সেটা আমি দেখতে চাই না, কে কত বেশি উচ্চবিত্ত সেটাও আমি দেখতে চাই না। অনিয়ম যেখানে আছে, দুর্নীতি যেখানে আছে, আমার দেশকে যারা ফাঁকি দিয়ে নিজের আখের গুছাতে যাচ্ছে তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। নির্বাহী বিভাগের প্রধান যখন এমন একটি রাজনৈতিক দৃঢ়তার কথা বলেন, আমরা তখন আশান্বিত হই মাননীয় স্পিকার। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা চোখের সামনে দেখতে পাই মাননীয় স্পিকার। রাজনৈতিক জবাবদিহিতার চর্চা যদি আমাদের সমাজের সর্বস্তরে জোরদার করতে পারি, অর্থ পাচার আমরা রোধ অবশ্যই করতে পারবো। জাতির বৃহত্তর স্বার্থে অর্থ পাচার মুক্ত স্বপ্নের সোনার বাংলা করতে দায় মুক্তির এই প্রস্তাবটি যেন আজকের এই সংসদে গৃহীত না হয়, তার জোর দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। এবারে বক্তব্য শুনবো মাননীয় সরকার দলীয় সদস্য নাসিম আহমেদের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিরোধী দল শুধু রাজনৈতিক জবাবদিহিতার বুলিয়া উড়িয়ে গেলেন, কিন্তু সমাধানের পথ দেখে গেলেন না। তারা আজ অন্ধকারে কালো বিড়াল খোঁজার পায়তারা করছে। সত্য স্বীকার করে নেওয়া ভালো যে পৃথিবীর প্রত্যেকটা দেশে অর্থ পাচার আছে। তাহলে পৃথিবীর একটা দেশও নয় যেখানে রাজনৈতিক জবাবদিহিতা আছে, তাহলে সেই দেশে কেন অর্থ পাচার রোধ হচ্ছে না? মাননীয় স্পিকার, এটা মনে করা ভালো যে একটা দেশে অনেকগুলো কারণে অর্থ পাচার হয়ে থাকে, তার সুনির্দিষ্ট প্রতিকার করতে পারলে সে দেশ থেকে অর্থ পাচার রোধ করা যায়। মাননীয় স্পিকার, এখানে মনে রাখা ভালো যে অর্থনৈতিক অস্বাবলম্বিতা, একটা দেশে যখন অর্থনৈতিক অস্বাবলম্বিতা বিরাজ করে, সেই দেশে বিত্তবান থেকে সাধারণ মানুষ মনে করে আমার দেশে এ দেশে অর্থ কোনো কর্মী নিরাপদ নয়, সে তখন অর্থ বাইরের দেশে নিয়ে যাওয়ার চিন্তা করে। আর মাননীয় স্পিকার, আমরা ক্ষমতা গ্রহণের পর থেকে জিডিপি সহ ভৌত অবকাঠামো, রিজার্ভ বৃদ্ধি, ক্ষুদ্র কুটির শিল্প ব্যবহার ও বিনিয়োগ বহুমুখীকরণ করছি। ফলে আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছি এবং আমদানি নির্ভর থেকে একসময় আমরা রপ্তানি নির্ভর অর্থনীতিতে চলে গেলে আমরা একটা সময় অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে পারবো এবং অর্থ পাচার রোধ করতে পারবো। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলের নেতা অলরেডি বলে গেছেন যে তার রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশে অর্থ পাচার হয় না। একটা দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করলে সে দেশ থেকে অর্থ পাচার রোখা কখনো সম্ভব হয় না। মাননীয় স্পিকার, আজকে ব্যতীত মনে বলতে হয় স্বাধীনতার এই 50 বছরও আমরা এমন একটা দেশ গঠন করতে সক্ষম হলাম না যেখানে রাজনৈতিক স্থিরতা থাকে। মাননীয় স্পিকার, তাদেরকে মনে করে দিতে চাই, তারা হয়তো বলতে পারে যে এর জন্য কে দায়ী। আমি তাদেরকে মনে করে দিতে চাই, এই স্বাধীন বাংলাদেশে একদিন 15ই আগস্ট এসেছিল, এই স্বাধীন বাংলায় একদিন 21শে আগস্ট এসেছিল, এই স্বাধীন বাংলায় ভোটের নামে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছিল, এই স্বাধীন বাংলায় গুজব রুটিয়ে চাঁদের গুজব রুটিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ দেশের সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল। সুতরাং রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক স্থিতিশীলতা কারা দেশে স্থাপন করতে দেয়নি, এ প্রশ্ন আমি তাদের কাছে রেখে গেলাম। মাননীয় স্পিকার, আমাদের 10 সালে পরিণত অনুসারে 2030 সালের মধ্যে আমরা সারা দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করব এবং আমরা দেশের অনেক জায়গায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছি, আমদানি নির্ভরতা কমিয়েছি, ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনশীলতা বৃদ্ধি করেছি। সুতরাং এটা যখন আমরা পূর্ণমাত্রায় স্থাপন করতে পারবো এবং আমদানি নির্ভর থেকে রপ্তানি নির্ভর অর্থনীতি স্থাপন করতে পারবো, সুতরাং স্বয়ংক্রিয়ভাবে আমরা তখন অর্থ পাচার রোধ করতে পারবো। মাননীয় স্পিকার, আমাদের দেশে অর্থ পাচার হয়ে থাকে আরেকটা কারণে শিক্ষা ও চিকিৎসা বাড়ালে। মাননীয় স্পিকার, আমাদের মনে রাখা ভালো যে এই তো কিছুদিন আগেও বুলিয়া উড়িয়ে লাভ নাই। মাননীয় স্পিকার, মুখের কথা দিয়ে সমস্যা সমাধান হয় না। একটা স্বল্প উন্নত দিচ্ছিলাম, আমরা ক্ষমতা গ্রহণের পরে আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তর হচ্ছি। সুতরাং আমরা আন্তর্জাতিক মানে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে যাচ্ছি এবং দেশের সাক্ষরতার মান বৃদ্ধি করছি। সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আন্তর্জাতিক মানে উন্নতি করার চেষ্টা করছি, চিকিৎসা ব্যবস্থাকে উন্নতি করার চেষ্টা করছি। এগুলো যখন আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবো, স্বয়ংক্রিয়ভাবে আমাদের অর্থ পাচার রোধ হয়ে যাবে। মাননীয় স্পিকার, আরেকটা বিশেষ কারণে একটা দেশ থেকে সাধারণত অর্থ পাচার হয়ে থাকে, তার মধ্যে একটা কারণ হচ্ছে অগণতান্ত্রিক স্বৈরশাসকের ক্ষমতা গ্রহণের সংখ্যা। মাননীয় স্পিকার, আমরা যখন ক্ষমতা গ্রহণ করি তাদের মনে রাখা ভালো যে তার কিছুদিন আগেও তার পূর্বে একটা অগণতান্ত্রিক এবং স্বৈরশাসক ক্ষমতায় ছিল এবং তারা নানাভাবে আমাদের দেশে বিত্তশালীদের হয়রানি করেছে এবং তাদের অর্থের উপর লোলুপ দৃষ্টি ফেলেছে। ফলে বিত্তশালীরা মনে করতে বাধ্য হয়েছে কোনো রকমভাবে এই দেশে তাদের অর্থ নিরাপদ নয়। ফলে তারা ছলে বলে কলকৌশলে বিভিন্নভাবে অর্থ পাচার করছে এবং আমরা যদি দীর্ঘমেয়াদী সময়ে এই অগণতান্ত্রিক এবং স্বৈরশাসক আসার পথটা রুদ্ধ করতে পারি, তাহলে আমরা অর্থ পাচারটা রোধ করতে পারবো। কোনো একক সূত্রে না, এই সমন্বিত কাজের মাধ্যমে আমরা অর্থ পাচার রোধ করতে পারবো। মাননীয় স্পিকার, তাই বলতে চাই, বিরোধী দলীয় সংসদ সদস্য বলতে চাই, শুধু বিরোধিতা করতে হবে বলে বিরোধিতা না করে, কোনো একক সূত্রে নিজেদের অবস্থান ব্যক্ত না করে এবং সুদূরপ্রসারী ও বহুমুখী কর্মগ্রহণের মাধ্যমে আমাদের সার্বিকভাবে সহায়তার অর্থ পাচার রোধ করতে সক্ষম হবে বলে বিশ্বাস করছি। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সদস্য মোহাম্মদ রিদওয়ান ইবনে মাহবুবের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে ছায়া সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, প্রতিপক্ষের কথা শুনছিলাম এবং ভাবছিলাম তারা যেন ধান ভানতে এসে শিবের গান শোনাচ্ছেন। মাননীয় স্পিকার, সরকারি দলের 3 বক্তার সারমর্ম হলো যেহেতু গাছের ডালপালায় ফল ধরে তাই তারা সার পানি গাছের ডালপালায় দেবেন, গাছের গোড়ায় নয়। মাননীয় স্পিকার, আজকের সংসদে তারা যত রকম নিয়ামকের কথা বললেন, অর্থ পাচার সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর সমন্বয়তা, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের সাথে যোগাযোগ অথবা বিনিয়োগের সুযোগ বৃদ্ধি, মাননীয় স্পিকার, এই সকল নিয়ামকে হলো সেই গাছের ডালপালা যা দ্বারা আর যাই হোক মাননীয় স্পিকার অর্থ পাচার রোধ করা সম্ভব নয়। মাননীয় স্পিকার, অর্থ পাচার বন্ধ করতে গেলে অবশ্যই গাছের গোড়াতেই পানি দিন, অর্থাৎ রাজনৈতিক জবাবদিহিতার স্থানটি
আপনি চর্চা করুন এবং রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করুন, তাহলে দেখবেন মাননীয় স্পিকার বাকি সকল নিয়ামক আপনি পূরণ হয়ে যাবে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি দুর্নীতিতে বাংলাদেশ 5 বার চ্যাম্পিয়ন হয়, শুধুমাত্র খাম্বা দিয়ে 20,000 কোটি টাকা দুর্নীতি ও অর্থ পাচার হয়। সর্বোচ্চ রাজনৈতিক ব্যক্তিরা তখন মেতে উঠেছিল দুর্নীতি ও অর্থ পাচারে। কিন্তু মাননীয় স্পিকার, এই রাজনৈতিক সদিচ্ছা ও রাজনৈতিক জবাবদিহিতার ফলে আমরা দেখতে পাই পরবর্তীতে আরাফাত রহমান কোকর 21 কোটি পাচারকৃত টাকা ফিরিয়ে আনা হয়। মাননীয় স্পিকার, তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের অর্থ পাচার মামলার বিচার করা হয়। সম্রাটের বিরুদ্ধে দুদকের মামলা, সাবেক ও বর্তমান 21 জন সাংসদকে দুদকে তলব, স্বাস্থ্যের 118 জন, ব্যাংকের 228 জন এবং সুদী অভিযানের মাধ্যমে 224 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ। মাননীয় স্পিকার, এত সব নজিরের পরও যদি আমরা এটাই বলতে পারি রাজনৈতিক জবাবদিহিতাই আমাদের অর্থ পাচার রোধ করতে সক্ষম। দুদকের কথা কয়েকবার উঠলো। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত জবাবদিহিতামূলক প্রশাসন ব্যবস্থা, দুর্নীতি দমন ও প্রতিরোধের প্রধান নিয়ামক শীর্ষক সেমিনারে দেশের বিশিষ্ট জনেরা বলেন, দেশের চলমান দুর্নীতি বন্ধে রাজনৈতিক সদিচ্ছা দরকার, রাজনৈতিক অঙ্গীকার ছাড়া দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। মাননীয় স্পিকার, দেশে প্রখ্যাত বুদ্ধিজীবীরা যখন বলছেন রাজনৈতিক জবাবদিহিতা ছাড়া দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়, সেখানে সরকার দল কি হবে অর্থ পাচার রোধে রাজনৈতিক জবাবদিহিতার বদলে অন্য নিয়ামকের কথা বলেন, এটা আমার বোধগম্য নয়। মাননীয় স্পিকার, পানামা পেপারস, প্যারাডাইস পেপারস, অফশোর কেলেঙ্কারিতে 87 জন বাংলাদেশের নাম এসেছে যারা ইউরোপ বা আমেরিকার ট্যাক্স হেভেন খ্যাত দেশে অর্থ পাচার করে বিনিয়োগ করছে। মাননীয় স্পিকার, সিঙ্গাপুরে অজ্ঞাত বাংলাদেশের $1 বিলিয়ন পাওয়া গিয়েছে। মীর কাসেমের মার্কিন যুক্তরাষ্ট্রে $25 মিলিয়ন পাচারের তথ্য পাওয়া গেছে। এই অর্থ পাচারকারী গডফাদারদের আইনের আওতায় যদি আনতে চান মাননীয় স্পিকার, এটা আগেও সম্ভব হতো না আইন দিয়ে, বর্তমান সম্ভব হতো না যদি রাজনৈতিক শক্তি এর পিছনে কাজ না করতো। কারণ মাননীয় স্পিকার, প্রত্যেকে ছিল রাঘব বোয়াল, তাদেরকে শুধুমাত্র আইন দিয়ে আপনারা ধরতে পারতেন না। মাননীয় স্পিকার, সুইস ন্যাশনাল ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ ছিল 5,367 কোটি টাকা। আমাদের সরকারি দল বলে গেলেন, সুইস ব্যাংকের কথা বলে গেলেন, সুইস ব্যাংক নাকি বাংলাদেশকে তথ্য দিচ্ছে না। মাননীয় স্পিকার, খেয়াল করে দেখুন, এদিকে সুইস ব্যাংক আমাদের পাশের দেশ ভারতকে সকল রকম তথ্য দিয়ে সাহায্য করতে রাজি হয়েছে। কারণ কি মাননীয় স্পিকার, ভারতের সাথে সুইস ব্যাংকগুলোর লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চুক্তি রয়েছে, কিন্তু এদিকে আমাদের বাংলাদেশে নেই। মাননীয় স্পিকার, এর কারণ কি? সরকারের রাজনৈতিক জবাবদিহির স্থান থেকে যদি তারা এই রাজনৈতিক সদিচ্ছা থেকে তারা যদি কূটনৈতিক দূরদর্শিতা তৈরি করতো, তাহলে মাননীয় স্পিকার সুইস ব্যাংক আমাদের সাথে এমন ধরনের লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চুক্তিতে আসতো এবং মাননীয় স্পিকার পরবর্তীতে সুইস ব্যাংক আমাদের তথ্য দিত এবং থলের বেড়াল বের হয়ে আসতো। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে বলেছেন, কোট করছি, একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত সুনির্দিষ্ট একটি নির্দেশনা দিতে হবে, কেউ দুর্নীতি করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কারণ যে হারে আমরা বেতন বাড়িয়েছি এর উদাহরণ মনে হয় পৃথিবীর কোনো দেশে নেই। কাজে মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর এই দৃঢ়তা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ইচ্ছাই প্রমাণ করে রাজনৈতিক জবাবদিহিতাই হলো আমাদের জন্য ব্রহ্মাস্ত্র এখন অর্থ পাচার রোধ করার জন্য। মাননীয় স্পিকার, আজকের এই সংসদে যে সকল প্যারামিটার বা যে সকল নিয়ামকের ভিত্তিতে সরকার দল অর্থ পাচার রোধ করতে চাইলেন সেগুলো দিয়ে আদৌ অর্থ পাচার রোধ করা সম্ভব নয়। বরং মাননীয় স্পিকার, আমার দলের বক্তব্যকে যাচাই করে যদি কাল থেকে রাজনৈতিক জবাবদিহিতার সুষ্ঠু চর্চা করা হয়, তবে মাননীয় স্পিকার আমরা দৃঢ় বিশ্বাসী কাল থেকে অর্থ পাচার রোধ হয়ে যাবে। মাননীয় স্পিকার, দেশের অর্থনীতির চাকা আরো সুগম হবে। কাজে এই সংসদে যেন এই সরকার দলের অযৌক্তিক প্রস্তাবনাটি কখনোই গৃহীত না হয়। আমরা দুটি দলের 6জন বক্তার বক্তব্য শুনলাম। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে যুক্ত রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান, তিনি তার বক্তব্য প্রদান করবেন। তবে তার আগে আমরা দু দলের কিছুক্ষণ অর্থাৎ 2 মিনিট করে যুক্তি খণ্ডন পর্বে আরও কিছুটা বক্তব্য শুনে নিই এবং সে কারণে সর্বপ্রথমে আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা প্রিয়া দেবকে তার সর্বশেষ বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আজকে ওনাদের যুক্তিগুলো একটু দেখে নেই। মাননীয় স্পিকার, ওনারা বিনিয়োগের পরিবেশ নিয়ে অনেক কথা বলেছেন, বিনিয়োগ নিয়ে অনেক কথা বলেছেন পূর্ববর্তী যে রাজনৈতিক দল ছিল তারা রাজনৈতিক নেতাকর্মীদের অনেক রকম হেরাস করেছে, এই জন্য টাকা বাইরে চলে গেছে। এখন মাননীয় স্পিকার, বিনিয়োগের পরিবেশ কে নিশ্চিত করবে? মাননীয় স্পিকার, অর্থ মন্ত্রণালয় করবে, বাণিজ্য মন্ত্রণালয় করবে। এখন মাননীয় স্পিকার, এই অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় তো অন্য গ্রহ থেকে টুপ করে পড়ে যায়নি। মাননীয় স্পিকার, এখানে প্রধান দায়িত্বে আমাদের রাজনীতিবিদরাই আছে। নাম বলবো মাননীয় স্পিকার, আমাদের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি একজন রাজনীতিবিদ, আমাদের অর্থমন্ত্রী আনিসুল হক একজন রাজনীতিবিদ। আপনারা উপরে উপরে চিন্তা না করে মাননীয় স্পিকার একটু গভীরে উনাদের একটু গভীরে চিন্তা করা উচিত। কারণ মাননীয় স্পিকার, উনারা একটি ওষুধে যেখানে অসুখ সেরে যাচ্ছে সেখানে অনেকগুলো ওষুধ আনার কথা বলতেছেন। মাননীয় স্পিকার, দেশ থেকে এমনিতেই অর্থ চলে যাচ্ছে, কেন এখানে অহেতুক ওষুধের টাকা খরচ করবো? মাননীয় স্পিকার, উনারা কূটনৈতিক তৎপরতার কথা বলেন। মাননীয় স্পিকার, কূটনৈতিক তৎপরতা কে করবে? মাননীয় স্পিকার, করবে আমাদের রাষ্ট্র মানে আমাদের সংসদ মানে আমাদের রাজনীতিবিদরাই তো। মাননীয় স্পিকার, তাদের জবাবদিহিতা নিশ্চিত করেন, এই জায়গাটা নিশ্চিত করলেই কূটনৈতিক তৎপরতা নিশ্চিত হবে। মাননীয় স্পিকার, উনারা সুইস ব্যাংকের অনেক কথা বললেন। মাননীয় স্পিকার,
স্পিকার সুইস ব্যাংকের উদাহরণ দেখুন। দুদকের চেয়ারম্যান আমাদের সামনেই আছেন, উনি বলেছেন আমরা গত বছরই বাংলাদেশ ব্যাংকে লিখেছিলাম ভারত যেমন একটা সমঝোতা স্মারক করেছে যার মাধ্যমে তারা সুইজারল্যান্ডের ব্যাংকের সাথে তথ্য বিনিময় করে সমঝোতা করার জন্য, সেরকম কিছু করার জন্য। কিন্তু মাননীয় স্পিকার অদ্ভুতভাবে কোনো উত্তর আসেনি আমাদের রাজনৈতিক দলগুলো থেকে। তবে তথ্য জানার জন্য সুইজারল্যান্ড ব্যাংকের সাথে সমঝোতা চেষ্টার 1 বছরে যে তথ্যটা আসেনি তার জন্য অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলোই দায়ী মাননীয় স্পিকার। এখানে দুদকের কোনো দোষ ছিল না, তারা চেষ্টা করেছে। আমাদের রাজনৈতিক দলের জবাবদিহিতা ছিল না, তারা এই সমঝোতা স্মারক করতে চায়নি। এখন মাননীয় স্পিকার উনারা দুদকের সমন্বয়ের কথা বলতেছেন, বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ের কথা বলতেছেন। মাননীয় স্পিকার দুদক একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্র তথা সংসদ তথা রাজনীতিবিদের রাজনৈতিক জবাবদিহিতা ছাড়া মাননীয় স্পিকার দুদক কিছুই করতে পারবে না। মাননীয় স্পিকার উনারা উন্নয়নের কথা বলেছেন। মাননীয় স্পিকার উন্নয়ন কে করবে? উন্নয়ন আমাদের সরকার করবে। আমাদের সরকার কারা চালায় মাননীয় স্পিকার? আমাদের সরকার চালায় আমাদের রাজনীতিবিদরা। তাদের জবাবদিহিতা নিশ্চিত করেন, এমনিতেই উন্নয়ন হবে। মাননীয় স্পিকার আজকে আমরা দেখতে পেরেছি রাজনৈতিক দৃঢ়তায় জবাবদিহিতা নিশ্চিত থাকায় আমাদের স্বপ্নের পদ্মা সেতু এপার থেকে ওপার ছুঁয়েছে। আজকে যদি সেই দৃঢ়তা, সেই জবাবদিহিতা নিশ্চিত থাকে, অর্থ পাচারের মতো বড় সমস্যা আমরা অবশ্যই রোধ করতে পারবো মাননীয় স্পিকার। আজকে রাজনৈতিক জবাবদিহিতার মাধ্যমে আপনি অ্যান্টি মানি লন্ডারিং ইউনিট করেন, রিসার্চ সেল করেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেন, রাজনৈতিক ও সামাজিকভাবে সেই মানুষগুলোকে বয়কট করেন যারা অর্থ পাচার করছে। মাননীয় স্পিকার অর্থ পাচার এমনিতেই বন্ধ হয়ে যাবে মাননীয় স্পিকার, আপনি এই কাজগুলো করান। মাননীয় স্পিকার সরকার দলের কথা শুনে মনে হচ্ছে আমরা কোনো স্বর্গে বসবাস করছি, এখানে সবাই ফেরেশতা মাননীয় স্পিকার। তা কিন্তু না মাননীয় স্পিকার, সবাইকে কাজ করতে হবে। তাই মাননীয় স্পিকার আজকের এই বিতর্কে শুধু একটা কথাই বলতে চাচ্ছি, বন্ধ করতে অর্থ পাচার, রাজনৈতিক জবাবদিহিতাই হবে একমাত্র হাতিয়ার। আমরা শুনবো এবারে আমাদের এই ছায়া সংসদে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা আব্দুর রহমানের কাছ থেকে ওয়াইন্ড আপ সেশনে তার সর্বশেষ 2 মিনিটের বক্তব্য। মানে স্যার একটা কথা আছে, কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলো, এবার তোরা যত পারিস কিলো। মাননীয় বিরোধী দলের সদস্যগণ আজকে কানে তুলো দিয়েই রাজনৈতিক জবাবদিহিতা বলেই দায় সারাতে চাইছেন। আমরা জবাবদিহিতা নিশ্চিত করেছি। বিরোধী দলের নেতারাও, নেত্রী এবং তাদের মন্ত্রীরাও বলেছেন জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। তাদের বক্তব্য দ্বারাই বোঝা যাচ্ছে রাজনৈতিক জবাবদিহিতা আমাদের নিশ্চিত হয়েছে। তারপরও আমরা অর্থ পাচার রোধ করতে পারছি না কেন? মাননীয় বিরোধী দলের মন্ত্রী বলে গিয়েছেন একবন গ্রুপের কথা। একবন গ্রুপের সদস্য আমরা, কিন্তু তাদের কিছু নীতি আছে, রুলস আছে। আমরা সহজেই কোনো তথ্য পাচার করতে পারি না। তথ্য আমরা সংবাদপত্রে অথবা আমাদের বিচারকের কাছে বা কাউকে আমরা দিতে পারি না, কারণ এই নীতি অনুযায়ী যদি আমরা দিই তাহলে আমরা সদস্যপদ হারাবো। এই জন্য আমরা সহজে কোনো তথ্য লিক করতে পারি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমরা জবাবদিহিতা নিশ্চিত করেছি, তাই আমরা বলছি যে শুধুমাত্র এই জবাবদিহিতা দিয়ে অর্থ পাচার রোধ করা সম্ভব নয়, তার সাথে সমন্বয় তার প্রয়োজন। কূটনৈতিক সম্পর্ক জোরদার করা এবং বিনিয়োগের ব্যবস্থা করা, সুনিশ্চিত ব্যবস্থা করা এবং আইনি জটিলতা, বিভিন্ন প্রটোকল, বিদেশি দেশগুলোর সাথে ভঙ্গুর সম্পর্কে ইত্যাদির কারণেই বিদেশে পাচার হচ্ছে। তাই আমরা আমাদের টাকা দেশে ফেরানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আইনের মাধ্যমে, সমঝোতা স্মারকের মাধ্যমে বিভিন্ন দেশের সাথে। এখানে রাজনৈতিক জবাবদিহিতা কিভাবে সাহায্য করতে পারে আমরা বুঝতে পারছি না। মাননীয় স্পিকার আমাদের সরকারই 2008 সালের পর থেকে ক্ষমতা আসার পর 0 টলারেন্স নীতি গ্রহণ করেছে, কিন্তু আপনারা ক্ষমতায় থাকার পর কি নীতি গ্রহণ করেছেন সেটা আমাদের জানা নেই। মাননীয় স্পিকার তার মন্ত্রী বলে গিয়েছেন যে আমাদের ক্লিন ইমেজের কথা। আমরা কিন্তু 350 জন ক্লিন ইমেজের নেতা আমাদের সাথে আছে, এই বলে আমরা তাই বলতে পারি যে জবাবদিহিতা নিশ্চিত আছে। তারপরেও কিন্তু অর্থ পাচার রোধ করা সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমাদের কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে বিদেশের সাথে, এবং এর পাশাপাশি আমরা যেসব দেশে তথ্য পেয়েছি আমাদের ওই সকল প্রতিষ্ঠান যারা সংশ্লিষ্ট, দুদক, সিআইডি, এনবিআর এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাথে ওই সকল ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটের সম্পর্ক জোরদার করার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এই ছায়া সংসদে মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে। অর্থ পাচারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? দেশের আর্থিক খাতের একটা দুষ্ট ক্ষত হলো এই ঋণ খেলাপি এবং এই অর্থ পাচারকারীরা। এই অর্থ পাচারকারীরা দিনে দিনে বাংলাদেশের অর্থনীতিকে ঘুণে ধরিয়ে দিচ্ছে। এই অর্থ পাচারকারীরা ব্যাংক, বিমা প্রতিষ্ঠানগুলো থেকে আরম্ভ করে আর্থিক প্রতিষ্ঠানটিকে লুণ্ঠন করে তারা সম্পদের পাহাড় গড়ে তুলছে পৃথিবীর বিভিন্ন দেশে। এবং সে কারণের জন্য আমাদের যে জোর দাবিটা হচ্ছে যে এই অর্থ পাচার রোধটা আমাদের যে কোনো মর্মেই হোক সেখানে করতে হবে। আমরা দেখেছি যে অর্থ পাচার রোধের যে দৃশ্যমান যে কার্যক্রম সেটি দুদক এবং আমাদের সরকার করার কথা বলছে, কিন্তু তারপরেও তারা এই অর্থ পাচারের রোধকে তারা নিয়ন্ত্রণে এনে এটাকে 0 টলারেন্স যে কথা বলা হচ্ছে সেদিকে তারা আনতে পারছে না। আমরা ব্যবসা এবং রাজনীতিবিদদের পাশাপাশি কিন্তু দেখেছি, আমাদের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সেখানে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু অর্থ পাচারে তারা এগিয়ে রয়েছে। তারা দেশটা কোথায় চাচ্ছে?
আজকে দেশের যারা প্রধান যে 3-4টি শক্তি, যারা রাজনীতিবিদ, যারা ব্যবসায়ী, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, তারাই যদি অর্থ পাচার করে দেয় বাংলাদেশ থেকে, তাহলে আজকে কিশোর কামার কুমার বা অগণিত সাধারণ মানুষের কি অবস্থা হবে? অর্থাৎ এদেশে অর্থ পাচারকে এখন বড় একটা চ্যালেঞ্জ হিসাবে আমরা গ্রহণ করতে হবে এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য আমাদের সকলকে কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকার এবং দুদকের যে ভূমিকার কথা, সেই ভূমিকার ক্ষেত্রে নানা সময় আমরা আলোচনা সমালোচনা দেখতে পাই। আমরা অনেকের বিচার দেখতে পাই, আবার অনেকের দেখেছি যে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াবে, তাদের কোনো কিছুই হয় না। আমরা যদি আব্দুল হাই বাচ্চু সাহেবের কথা বলি, তাহলে আমরা দেখি যে আব্দুল হাই বাচ্চুকে নিয়ে এত আলোচনা, এত কিছু হওয়ার পরেও কিন্তু আমরা সেই আব্দুল হাই বাচ্চুকে কোনো শাস্তির আওতায় আনতে আমরা এখন দেখতে পাইনি। দুর্নীতি অর্থ পাচারের সাথে সাথে সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, এই সকলকে যদি, এই মহা দুর্নীতিবাজদের যদি আমরা নামের তালিকা প্রণয়ন করে জাতীয় সংসদের মাধ্যমে একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারি, তাহলে দুর্নীতিবাদদের মুখোশ উন্মোচন করে আমরা জনগণের কাছে যদি উপস্থাপন করি, তাহলে কিছুটা হলো আমি মনে করি আমরা এই অর্থ পাচারকে রোধ করতে পারবো। সে কারণে আজকে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায়, অর্থ পাচার রোধের বিতর্ক প্রতিযোগিতায় আমরা অর্থ পাচার রোধে 10 দফা সুপারিশ করছি। আমাদের সুপারিশগুলির মধ্যে রয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংস্কার করে অর্থ পাচারকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করার জন্য আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা যুদ্ধ অপরাধীদের বিচার দেখতে পাচ্ছি বিশেষ ট্রাইব্যুনালে হচ্ছে, আমরা নারী নির্যাতনের বিচার দেখছি বিশেষ ট্রাইব্যুনালে হচ্ছে। তাহলে আজকে অর্থ পাচারকারীদের যদি শাস্তি বিশেষ ট্রাইব্যুনালে করা যায়, তাহলে আমরা মনে করি আমরা অর্থ পাচারকে রোধ করতে পারবো। অর্থ পাচারকারীদের নাম ঠিকানা প্রকাশে যাতে আইনগত কোনো বাধা না থাকে। আমরা প্রায় সময় দেখি তাদের নাম ঠিকানা আইনগতভাবে বাধা রয়েছে, সেখানে প্রকাশ করা যায় না। আইনগতভাবে যদি অর্থ পাচারকারীদের এই নাম ঠিকানা প্রকাশ করা যায়, তাহলে জনগণের মধ্যে এক ধরনের সোচ্চার তৈরি হবে, জনগণের মধ্যে এক ধরনের বিদ্রোহ তৈরি হবে এবং অর্থ পাচারকারীদেরকে দমন করা সম্ভব হবে। আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে হবে। আমরা শুধুমাত্র বাংলাদেশে নির্বাচন হবে, নির্বাচনে এক দল জয়ী হবে, আরেক দল পরাজিত হবে, কিন্তু এর ফাঁকে যদি সুশাসন নিশ্চিত করতে না পারি আমাদের আর্থিক খাতে, আমরা যদি দেখি যে আমাদের ব্যাংক লুণ্ঠন হয়ে যাচ্ছে, আমাদের ব্যাংকের ঋণ খেলাপির সংখ্যা বাড়ছে, আমাদের ব্যাংকের কর্মকর্তা এবং রাজনীতিবিদদের প্রভাবের কারণের জন্য আজকে ব্যাংকের আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসের মধ্যে বাংলাদেশ থেকে সমস্ত টাকা বিদেশে চলে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা আমাদের এই যে অর্থ পাচার রোধ করতে পারবো না। সে কারণে আমরা বলছি আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে হবে। অর্থ পাচারকারীদের যাতে দেশে কোনোভাবে এই পাচারকারীরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, যাতে কোনো রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারে, যাতে জাতীয় সংসদে গিয়ে তারা বড় বড় কথা বলতে না পারে, সেরকমভাবে আইন প্রণয়ন করে অর্থ পাচারকারীদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে অংশগ্রহণের পথ তাদেরকে বন্ধ করে দিতে হবে। অর্থ পাচার রোধে সর্বদলীয় রাজনৈতিক ঐক্য গ্রহণ করতে হবে। আজকে যদি শুধুমাত্র আমরা বলি সরকারি দলই কিন্তু এটাকে রোধ করতে পারবে, সেটি নয়। আজকে অর্থ পাচার রোধ করতে হলে আমাদেরকে সরকারে যারা রয়েছে, বিরোধীতে যারা রয়েছে, যারা ছোট দল রয়েছে, বড় দল রয়েছে, সকলকে মিলে যদি আমরা একটা রাজনৈতিক ঐক্য তৈরি করতে পারি, তাহলে আমরা অর্থ পাচারকে আমরা রোধ করতে পারবো। ভিন দেশে যারা দ্বৈত নাগরিকত্ব নিয়ে সেখানে অবস্থান করছে, তাদের তালিকা আমাদেরকে প্রকাশ করা দরকার এবং দেখা দরকার যে এই ভিন দেশে গিয়ে যারা তাদের এই দ্বৈত পাসপোর্ট তৈরি করেছে বা নাগরিকত্ব নিয়েছে বা পার্মানেন্ট রেসিডেন্ট নিয়েছে, তারা কি বাংলাদেশ থেকে অর্থ পাচারকারী করে নিয়েছে না অন্য কোনোভাবে তারা সেই পাসপোর্ট গ্রহণ করতে পারছে। তার জন্য একটা পৃথক সেল তৈরি করে সেখানকার আমাদের একটা জানতে হবে। আমাদেরকে অনুসন্ধানের মাধ্যমে অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে যারা বিদেশে বাড়ি তৈরি করেছে তাদের তালিকা অনুসন্ধানের মাধ্যমে বের করা যেখানে, সেটা আমাদের চেষ্টা করতে হবে। দুর্নীতিবাজ এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সর্বস্তরে গণজাগরণ তৈরি করতে হবে। বাংলাদেশ তো 71-এ স্বাধীন করেছে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কামার কুমার, আজকে সকল স্তরের মানুষ জয় করেছে। আজকে যদি একটা গণজাগরণ তৈরি করা যায় সর্বস্তরে, যদি আজকে এই লুণ্ঠনকারীদেরকে যদি আমরা প্রতিরোধ করবার জন্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে আমরা একটা গণজাগরণ তৈরি করি, তাহলে আমি মনে করি যে আমাদের এই অর্থ পাচার রোধে অনেক ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারবে। অর্থ পাচার রোধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি দুর্বল কাঠামো যদি থাকে আজকে, তাহলে কিন্তু আমরা সেই অর্থ পাচার রোধ করতে পারবো না। সর্বশেষে আমরা বলতে চাই, দেশে বেসরকারি বিনিয়োগ আরো স্মুথ করতে হবে, আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। আজকে যারা এখানে বিনিয়োগ করতে চায় তারা বিনিয়োগের পরিবেশ যদি না পায়, বিনিয়োগ যদি হুমকির মুখে থাকে, দেশের রাজনীতি যদি হুমকির মুখে থাকে, ভবিষ্যতে তার গ্রেপ্তার হওয়ার জন্য যদি আশঙ্কা থাকে, অকারণে হয়রানি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে কিন্তু বিনিয়োগ বান্ধব পরিবেশ হারিয়ে ফেলবে এবং বাংলাদেশ থেকে যারা আজকে বিত্তশালী রয়েছে তারা তাদের অর্থ পাচার করে তারা বিদেশে নিয়ে যাবে। আমরা এই 10 দফা সুপারিশের মাধ্যমে মনে করি যে আমরা আমাদের কিছুটা হলো এই অর্থ পাচার রোধ করতে সমর্থ হব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের সাথে এখানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান। আমি এবার আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদের সম্মানীয় প্রধান অতিথি ডক্টর মোস্তাফিজুর রহমানকে তার বক্তব্য প্রদান করবার জন্য।
এটা একটা ক্যান্সারের মতো এই অর্থ পাচার। আমরা যদি এই নতুন প্রজন্মকে এটার বিভিন্ন দিকগুলো নিয়ে আমরা যদি আরো বিশদভাবে জানার যদি সুযোগ করে দিতে পারি, তাহলে হয়তো আমরা এই ক্যান্সার থেকে আমাদের দেশকে মুক্ত করতে পারবো। এবং একজন অর্থনীতির ছাত্র হিসাবে আমি যেটা দেখি, এই অর্থ পাচারের মাধ্যমে আমাদের দেশের যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনগণের যে জীবনযাত্রার উন্নয়ন, এটাকে কিন্তু আমরা আরো ভালো করতে পারতাম যদি এই অর্থটা আমাদের দেশে আবার রিসাইকেলড হতো। হ্যাঁ, সরকারেরও আয় বাড়তো, আমরা এখানে কর্মসংস্থান ইত্যাদির সুযোগ করতে পারতাম। আমাদের মুক্তিযুদ্ধটা কিন্তু ছিল হলো যে দুই অর্থনীতির বিরুদ্ধে। একটা পশ্চিম পাকিস্তানে একটা অর্থনীতি ছিল, পূর্ব পাকিস্তানে একটা অর্থনীতি ছিল। আমাদের দেশে আমরা যেই পাট বিক্রি করতাম সে টাকা পশ্চিম পাকিস্তানে পাচার হয়ে যেত, আমাদের এখানে উন্নয়ন হতো না। সুতরাং এক ধরনের অর্থ পাচার, এটার বিরুদ্ধে সংগ্রাম করে কিন্তু একটা বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। এবং মুক্তিযোদ্ধারা তারা যে যুদ্ধটা করেছিলেন যাতে করে তোমাদের ভবিষ্যৎটা তাদের অতীতের মতো না হয়, এবং সেই অতীতে কিন্তু এই অর্থ পাচার ছিল একটা বড়, যেটার বিরুদ্ধে তারা একটা সংগ্রাম করেছেন। অর্থ পাচার কিন্তু এই আমাদের দেশ থেকে দুভাবে কিন্তু এই অর্থটা কিন্তু যাচ্ছে। একটা হলো কিন্তু একটা তো ইলিগাল আছে, যে বিভিন্ন ধরনের যারা দুর্নীতি করছে তারা টাকাটাকে দেশের বাইরে বিভিন্নভাবে নিয়ে যাচ্ছে, এটা তোমরা বলেছো। আরেকটা যেটা, সেটা হলো যে সেটাও প্রচ্ছন্নভাবে এসেছে, যে লিগাল মানি, লিগালি আর্নড, তো ট্যাক্স দেয় নেই, কালো হয়ে গেছে, এই টাকাটাকে দেশের বাইরে নিয়ে যাচ্ছে। এবং সেখানে আমার একটা বড় প্রশ্ন, যে আমাদের দেশে আমি যদি রেভিনিউ জিডিপি এবং ট্যাক্স জিডিপি যদি আমি ধরি, রেভিনিউ জিডিপির রেশিও আমাদের দেশে ইভেন আমাদের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে এবং দক্ষিণ এশিয়াতেও সর্বনিম্ন 10% অফ জিডিপি, যেখানে নেপাল, ভারতের কথা বাদ দিলাম, এসব দেশে 16-17%। তাহলে অর্থটা কি? অর্থটা হলো যে টাকা আর্ন করছে কিন্তু সেই টাকাটাকে ট্যাক্স দিয়ে লিগালাইজ করছে না, এবং তার ফলে সরকারের সামর্থ্য, সরকারের যে ফিসকাল স্পেস যেটাকে আমরা বলি, সেগুলো কিন্তু অনেক সংকুচিত হয়ে যায়। এখন যে ডিজিটাল যেসব প্ল্যাটফর্মগুলি আছে সেগুলোকে ব্যবহার করে কিন্তু এগুলো অনেক কিছুই, যেমন ভারতে তাদের আধার বলে একটা তাদের প্ল্যাটফর্ম আছে। এই আধার প্ল্যাটফর্মে আপনি যেই খরচই করবেন না কেন, আপনার একটা ইউনিক নাম্বার আছে, সেখানে এটা চলে যাচ্ছে। সুতরাং আপনি প্রতি মাসে কোটি কোটি টাকা ব্যয় করবেন, আর সরকারের যখন নাকি ট্যাক্স দিবেন তখন বলবে যে আমার তো কোনো আয় নেই। এই যে বৈপরীত্য, এই বৈপরীত্যটা কিন্তু তাহলে থাকে না। অর্থ পাচার অর্থ কি? কোথাও না কোথাও তো যাচ্ছে এই টাকাটা। সেই সব দেশগুলোতে, ডেস্টিনেশন কান্ট্রিগুলোতে অনেক সময় সরকাররা এইসব অর্থ তাদের দেশে আসছে এবং সেটাকে তারা কাজে লাগাতে পারছে তাদের অর্থনীতির কাজে, এবং এই জন্য তারা অন্যদিকে তাকিয়ে থাকে। এখন কিছু কিছু হয়তো আমরা দেখি যে উদ্যোগ নেওয়া হচ্ছে। সুইস ব্যাংকে আগে টাকা রাখলে তারা কখনোই এটা প্রকাশ করতো না, এখন বৈশ্বিক বিভিন্ন চাপে তারা এটা বাধ্য হয়েছে। কিন্তু যেটা বলা হলো যে সেটা হলো যে ভারত যেরকমভাবে তাদের সাথে একটা দ্বিপাক্ষিক চুক্তি করেছে এবং সেখানে ভারতের কারা কারা আছে, কত টাকা আছে, এগুলো সুইস ব্যাংক দিতে বাধ্য হয়েছে। আমাদের এই নেক্সট স্টেপসগুলো কিন্তু নেওয়া দরকার। সুতরাং এই যে ক্যান্সারটা, এই ক্যান্সারটাকে আমাদের যদি আসলে ট্যাকল করতে হয়, আমাদের দেশীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে এটাকে নিয়ে যেতে হবে, এবং তাদের যে দায়বদ্ধতা আছে আমাদের মতো দেশগুলোর কাছে, সেটাও কিন্তু একটা আন্দোলনের অংশ হওয়া উচিত বলে আমাদের মনে হয়। ট্রেড মিসপ্রাইসিং এর মাধ্যমে যে টাকাটা বাইরে যাচ্ছে, এটাকে কিন্তু আমরা যদি এনবিআরকে শক্তিশালী করতে পারি, তাহলে কিন্তু এটাকে আমরা অনেক ক্ষেত্রেই আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। এইবারের বাজেটে যেটা দেখলাম যে যদি ট্রেড মিসপ্রাইসিং হয় তাহলে একটা 50% টাকা ফাইন দিয়ে এই টাকাটা তাদেরকে জরিমানা করে তাদেরকে সেখানে শাস্তি দেওয়া হবে। ক্রিমিনাল অফেন্স, আমার মনে হয় যে সেটাকে ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখা উচিত। আইনগুলোকে আরো শক্তিশালী করা উচিত। সরকার অনেক আমি বলবো যে চেষ্টা করছে, সদিচ্ছা আছে, তা না হলে এগুলো হয় না। যে কোনো বিষয় আলোচনা করতে গেলে তথ্য উপাত্ত হলো খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা তারা করেছেন, সেটার পরিচয় আমি দেখেছি তাদের বক্তব্যে, কিন্তু আরো হয়তো ভালোভাবে সেটা করা সম্ভব। এই যুক্তিতর্ক নিয়েই সোশ্যাল ইনক্লুশন এবং এটা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব, এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। খুব আমার কাছে যেটা বললাম, যে আমার কাছে মনে হয়েছে যে খুব ভালো একটা বিতর্ক আমরা শুনলাম, কিন্তু আমাদের
চাহিদাটা তো আরো সবসময় উপরের দিকে থাকবে এবং ওরাও নিশ্চয় গ্রো করবে আরো সামনের দিকে, সে প্রত্যাশায় রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ডক্টর মোস্তাফিজুর রহমান যিনি সেটি বললেন, দৃশ্যমানভাবে আজকে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা দরকার, ব্যাংকিং খাতে সংস্কার দরকার, স্বাধীন ব্যাংকিং কমিশন গঠন করা দরকার, নন পারফর্মিং লোন যেটা এবং ঋণ খেলাপি যেটা সেটা আমাদের অর্থ পাচার বাড়াচ্ছে বলে তিনি শঙ্কা করেছেন। কালো টাকা সাদা করাকে তিনি সমালোচনা করেছেন, সুযোগ না দেওয়াই ভালো বলে তিনি বলেছেন। কর্পোরেট ট্যাক্স প্রতিবেশীদের তুলনায় আমাদের দেশে খানিকটা হলেও বেশি বলে তিনি উল্লেখ করেছেন এবং সেই সাথে তিনি বলেছেন যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে স্বাধীনভাবে এবং নির্ভয়ে কাজ করবার সুযোগ দিলে আমরা হয়তোবা আমাদের এই যে অর্থ পাচারের যে শঙ্কা করছি সেটি আমরা কমিয়ে আনতে পারবো। আমরা ডক্টর মোস্তাফিজুর রহমান স্যারকে ধন্যবাদ জানাই তার চমৎকার বক্তব্যের জন্য। একেবারেই চুলচেরা বিশ্লেষণের মধ্যে দিয়ে তিনি আজকের এই ছায়া সংসদে প্রধান অতিথি হিসাবে তার সর্বশেষ বক্তব্য প্রদান করবার জন্য আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার ফলাফল পেয়ে গিয়েছি। আমাদের আজকের এই ছায়া সংসদে যে প্রস্তাবটি ছিল সেটি হচ্ছে গিয়ে শুধু রাজনৈতিক জবাবদিহিতা অর্থ পাচার রোধ করতে সক্ষম নয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলুন এবং যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। হ্যাঁ এবং না ভোট আমরা পেয়ে গিয়েছি। সম্মানিত 5 জন বিচারক তাদের বিচার কার্য আমাদের হাতে তুলে দিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, শুধু রাজনৈতিক জবাবদিহিতায় অর্থ পাচার রোধ করতে সক্ষম নয়, এই শীর্ষক ইউসি পাবলিক পার্লামেন্টে এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি সে কারণে আমরা বলছি আমাদের আজকের এই ছায়া সংসদে বিরোধী দল প্রাইম মিনিস্টার ইউনিভার্সিটি বিজয় লাভ করেছে। অভিনন্দন জানাই প্রাইম মিনিস্টার ইউনিভার্সিটিকে। একই সাথে আরও বেশি অভিনন্দন জানাই নর্দার্ন ইউনিভার্সিটি বিতার্কিকদেরকে। করোনাকালীন সময়েও তারা তাদের শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে যে টিমকে প্রস্তুত করে আজকে তাদের যুক্তি তথ্য দিয়ে আমাদের এই ছায়া পার্লামেন্টকে সমৃদ্ধ করেছে, সে কারণের জন্য আমরা নর্দার্ন ইউনিভার্সিটির জন্য সবাই জোরে তালি দিতে চাই। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশ অথবা বিদেশে ইউসি পাবলিক পার্লামেন্ট শিরোনামে আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতা দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি। হাতে হাত রেখে শুরু আগামীর পথ চলা, হাত বাড়িয়েই কাটে নিঃসঙ্গতা, পায় পূর্ণতা। যে নির্ভরতার হাত ধরে আসে জীবনের সেরা মুহূর্তগুলো,